ইয়েমেন থেকে ইসরায়েলে রকেট হামলা। এদিকে তুরস্কে বিস্ফোরণ, নিহত 12। উত্তর কোরিয়ার কার্যকলাপে আতঙ্কিত জেলেনস্কি। ইউক্রেনকে আরও অস্ত্র দিচ্ছে জার্মানি। সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলি সেনা প্রত্যাহারে সহযোগিতা করুন আমেরিকা ও ফ্রান্সকে, বলছে মিকাতি। ইয়েমেন থেকে ইসরায়েলি রকেট হামলা। ইয়েমেন থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে চালানো রকেট হামলা প্রতিহত করেছে। ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশের সাথে সাথেই রকেট হামলা প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর আল জাজিরার। রকেট হামলার সময় তেল আবিবে সাইরেন বেজে ওঠে। সে সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত শনিবার ইয়েমেন ভিত্তিক হুতি বিদ্রোহীরা তেল আবিবের দক্ষিণাঞ্চলীয় সাফা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বেশ কয়েকজন হতাহত হয়। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও 60 জন ও আহত হয়েছে আরও 85 জন। রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে 14 মাস ধরে চলা ইসরায়েলের বর্বর আগ্রাসনে এখনও পর্যন্ত 45,317 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও 1,07,713 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি নিহত আহতদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, কারণ ভবনের ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। গত বছরের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজা উপত্যকায় অবিরাম বিমা ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলার গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার 7% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় গাজায় 20 লাখেরও বেশি বাসিন্দা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন, যা উপত্যকাটির মোট জনসংখ্যার 85%। তুরস্কে বিস্ফোরণ, নিহত 12। তুরস্কের পশ্চিমাঞ্চলীয় জাবিকিসের প্রদেশের কারেসি এলাকায় অস্ত্র তৈরির এক কারখানায় বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার এই বিস্ফোরণে এখনও পর্যন্ত 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 3 জন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ডেইলি সাবা। স্থানীয় মিডিয়া খবরে বলা হয়েছে কারখানাটি 2014 সালে চালু হয়। সেখানে হালকা অস্ত্রের জন্য গোলা বারুদ তৈরি হতো। ঠিক কী কারণে কারখানাটিতে বিস্ফোরণ ঘটেছে সেই সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বালিকিসের গভর্নর ইসমাইল কারখানার নাশকতার আশঙ্কা নাকচ করেছেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিনি এই বিস্ফোরককে মর্মান্তিক হিসেবে উল্লেখ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে বিস্ফোরণের পরই ঘটনাস্থল থেকে জরুরি পরিষেবা পৌঁছায়। আহত 3 জনের অবস্থা কেমন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। উত্তর কোরিয়ার কার্যকলাপে আতঙ্কিত জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়ছে উত্তর কোরিয়ার সেনা। তাদের অগ্রগতি দল ইতিমধ্যে বড় ধরনের অভিযানের অংশ নিয়েছে এবং ঘটেছে হতাহতের ঘটনা। এ নিয়ে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের উদ্বিগ্নতার মধ্যে নতুন তথ্য এলো। এরই মধ্যে আতঙ্কিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় সোমবার জেলেনস্কি দাবি করেছেন উত্তর কোরিয়া রাশিয়া আরও সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠাতে পারে, এতে যুদ্ধের তীব্রতা বাড়বে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়া তুরস্ক অঞ্চলে 3000-এর বেশি উত্তর কোরিয়ার সেনা আহত ও নিহত হয়েছে। পিয়াংওয়াং মস্কোর সেনাবাহিনীর জন্য আরও সেনা ও সরঞ্জাম পাঠাতে পারে। তিনি বলেছেন উত্তর কোরিয়া রাশিয়ান সেনাবাহিনীতে অতিরিক্ত সৈন্য এবং সামরিক সরঞ্জাম পাঠানোর আশঙ্কা করেছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের এ বিষয়ে কার্যকর প্রক্রিয়া দেখাতে হবে। জেলেনস্কি তার শীর্ষ সামরিক কমান্ডার আলেকসান্ডার সিরিকপের কাছ থেকে একটি প্রতিবেদন পাওয়ার পর এক্স বার্তায় এসব দাবি করেছেন। জেলেনস্কি বিপুল উত্তর কোরিয়ার সেনা হতাহতের দাবি করলেও দক্ষিণ কোরিয়ার তথ্য বলছে অন্য কিছু। দক্ষিণ কোরিয়ার দাবি চলতি মাসের শুরুতে রাশিয়ার পক্ষে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে 100 উত্তর কোরীয় সৈন্য নিহত হয়েছে। পার্লামেন্টে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা ভিপ করার পর এমপি লি সুং সাংবাদিকদের এসব কথা বলেছেন। তিনি জানান আরও 1000 সেনা আহত হয়েছেন, তাদের মধ্য থেকে অনেকেই মারা গিয়েছেন। তিনি বলেছেন হতাহতের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তা আছেন। সৈন্যদের ভূখণ্ডে এবং ড্রোন যুদ্ধের সঙ্গে পরিচিতদের অভাবে হতাহতের সংখ্যা বাড়ছে। উত্তর কোরিয়া হতাহতের প্রথম রিপোর্ট এই সপ্তাহের শুরুতে এসেছিল। খবরে জানা যায় উত্তর কোরিয়া রাশিয়ার হয়ে যুদ্ধ করতে 10,000 সৈন্য পাঠিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন রাশিয়া তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ লুকাতে যাচ্ছে, আর তাই তুরস্ক অঞ্চলে চলমান অভিযানে উত্তর কোরিয়া সেনাদের ব্যবহার করা হচ্ছে। কিন্তু অপ্রস্তুত এই সেনা যুদ্ধের ময়দানে এগিয়ে বেঘোরে মারা পড়ছে, কারণ এই সেনারা অত্যাধুনিক ড্রোন ও আকাশ যুদ্ধ মোকাবেলায় অভ্যস্ত নয়। ইউক্রেনকে আরও অস্ত্র দিচ্ছে জার্মানি।
রাশিয়াকে দমাতে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। সোমবার নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণা করেছে ওয়ার্ল্ড সোর্সের দেশ খবর অ্যানাদোল এজেন্সির। জার্মানির ঘোষণা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ইউক্রেনকে রক্ষায় বিদ্যমান সহায়তা বাড়াচ্ছে তারা। নতুন অস্ত্র প্যাকটি আগের চালানের সঙ্গে সংযোজিত হবে। এবার পেতে যাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে 15টি লিওপ্যাড A5 ট্যাঙ্ক, 2টি পেপার্ড অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্ক, একটি সচলিত ইউনিট যার 2টি ICU, অ্যান্টি এয়ারসার সিস্টেম এবং 2টি প্যাট্রিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। এসব অস্ত্র ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সম্প্রতি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। প্রায় 3 শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত আনছে। এই পরিস্থিতিতে জার্মান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকে আশীর্বাদ বলা চলে। বার্লিনের তথ্যমতে 2023 সালে অতিরিক্ত ICSC সিস্টেম সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে। এমন জার্মানি ইউক্রেনকে প্যাড অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্কগুলোর জন্য অতিরিক্ত 45,000 রাউন্ড অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্ক, গোলাবারুদ এবং অন্যান্য অস্ত্রের অতিরিক্ত গোলাবারুদ সরবরাহ করছে। এছাড়া জার্মানির আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, যা যুদ্ধবিমানকে আকাশে লক্ষ্যবস্তুতে পরিণত করে আক্রমণ করতে সক্ষম। আক্রমণ পরিচালনা করা গেলে খুব সহজে শত্রু বিমান ধ্বংস করা সম্ভব। এদিকে ইউক্রেনকে অস্ত্র সহায়তা বৃদ্ধি জার্মানিকে নতুন শঙ্কায় ফেলছে। ইউক্রেনে হামলার পর থেকে রুশ হুমকির মুখে পড়েছে ইউরোপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই অঞ্চলে যোদ্ধারা দামা অতিরঞ্জিত করে রেখেছে গোটা অঞ্চলকে। আশঙ্কা করা হচ্ছে অদূর ভবিষ্যতে সামরিক জোট ন্যাটোর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারে মস্কো। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে জার্মানিতে হামলা চালাতে পারে রাশিয়া, এই আশঙ্কা করছে দেশটির সরকার। ঠিক কবে নাগাদ এই হামলা করা হবে তা নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে জার্মান সরকারের পক্ষ থেকে। সম্প্রতি জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বেরিস জানান, নির্বাচনকে সামনে রেখে জার্মানিতে হাইব্রিড হামলা চালাতে পারে রাশিয়া। এজন্য দেশের প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন জার্মানির মন্ত্রী। লেপিয়ান জানান, রাশিয়ার সম্ভাব্য হাইব্রিড আক্রমণের জবাব দিতে বার্লিনকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। হাইব্রিড হামলা মূলত এই ধরনের সাইবার আক্রমণ। বিভিন্ন কৌশল অবলম্বন করে এই হামলার মাধ্যমে একটি দেশের আইটি নেটওয়ার্ক এবং বিভিন্ন ডিভাইস প্রবেশের চেষ্টা করা হয়। স্পাইডারের মতে জার্মান সমাজে বিভক্ত করতে কেমুলিন গোষ্ঠীগুলোর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে দিতে পারে, যার ফলে ডানপন্থী এবং জনপ্রিয়তা পাওয়া দলগুলো লাভবান হবে। তিনি জানান, এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলছে, নির্বাচনী প্রচারণার হস্তক্ষেপ এবং বিভিন্ন মতবাদকে অর্থায়ন করা হচ্ছে, যার কবলে জার্মানি নিজেদের সুরক্ষার বিষয় উদ্বিগ্ন না হয়ে রাশিয়ার সাথে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। পুতিনের এই কৌশল ঠেকাতে সামর্থ্য অনুযায়ী সবকিছুই করছে বলে জানান। ইসরায়েলি সেনা প্রত্যাহারে সহযোগিতা করুন আমেরিকা ও ফ্রান্সকে বলছে মেকাতি। লেবাননের প্রধানমন্ত্রী নাকিদ মেকাতি তার দেশের দক্ষিণাঞ্চল থেকে ইহুদিবাদী ইসরায়েলি সেনা প্রত্যাহার করার কাজে সহযোগিতা করার জন্য আমেরিকা ও ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তি সই হওয়ার প্রায় 1 মাস পর লেবানন ইসরায়েলি সীমান্ত পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা জানালেন। গত 27 নভেম্বর স্বাক্ষরিত এই চুক্তিতে আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতা করেছিল। মেকাতি সোমবার দক্ষিণ লেবাননের সীমান্ত শহর খিয়াম পরিদর্শন করার সময় বলেন, লেবাননের সেনাবাহিনী যাতে তাদের দায়িত্ব পুরোপুরি নিমজ্জিত করতে পারে সেজন্য ইসরায়েলি শত্রুকে তার সেনা প্রত্যাহার সহ সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে। এজন্য তিনি আমেরিকা ও ফ্রান্সকে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির আহ্বান জানান। প্রধানমন্ত্রী মিকাতি বলেছেন, 60 দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই যাতে তেল আবিব এই চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করে সেজন্য তার উপর চাপ প্রয়োগ করতে হবে। এখনও ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী। এ ব্যাপারে তিনি আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ কামনা করেন। গত 2027 নভেম্বর সকাল থেকে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন শুরু হয়। চুক্তি অনুসারে 60 দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সকল সেনা প্রত্যাহার করবে ইহুদিবাদী সরকার। সেই সঙ্গে লেবানন ইসরায়েল সীমান্তবর্তী এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষীদের পাশাপাশি লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে। এই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবাননে আর কোনো আগ্রাসন চলবে না বলে প্রতিশ্রুতি দেয় তেল আবিব, কিন্তু তাও এখনো পর্যন্ত বহুবার লঙ্ঘন করেছে এই দখলদার সরকার।